রিয়া, আজকে একটু দেখা করতে পারবা? অনেক দিন ধরে আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয় না। ও সরি কাব্য, আজকে দেখা করতে পারছি না। অন্য দিন দেখা হবে কেমন? আজকে আমার ম্যাথমেটিক্স 2 এ অ্যাসাইনমেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, অন্য দিন না হয় দেখা করব। ভালোভাবে অ্যাসাইনমেন্ট করো। এইটুকু কথা বলেই রিয়া ফোনটা রেখে দিল। একটাবারও খোঁজ নিল না আমি কেমন আছি। ও এরকম তো ছিল না। তাহলে কি আমি তাকে আজও চিনতে পারিনি? আমার কেউ কি চিনতে কোথাও ভুল হয়েছে? এসব ভাবছি। আরও আপনাদের তো আমাদের পরিচয়টাই দেওয়া হলো না। আমি কাব্য আহমেদ নীল, বাবা মায়ের আদরের তৃতীয়মাত্র সন্তান, মানে তৃতীয় সন্তান। অনার্স শেষ বর্ষের ছাত্র আমি। আর এতক্ষণ যার কথা বলছিলাম সে হচ্ছে রিয়া, রাহিয়া চৌধুরী রিয়া। বাড়ি চট্টগ্রাম। আমার আম্মুর বান্ধবী মেয়ে। সেই সূত্রে ওর সাথে আমার পরিচয় থেকে ভালো লাগা এবং ভালো লাগা থেকে ভালোবাসা। ওর সাথে আমার রিলেশনশিপটা এসএসসির পর থেকেই। কিন্তু বর্তমানে রিয়া আর অতীতে রিয়ার সাথে আমি আর মিল খুঁজে পাই না। রিয়া আগে আমার অনেক কেয়ার নিত, আর অভিমানটাও আহ্লাদি সুরে ভাঙাত। কিন্তু এখন সে অনেক ব্যস্ত, হয়তো তার লেখাপড়া নিয়ে, তাই হয়তো সময় দিতে পারছি না। যাই হোক, ওর ভালোটা আমিও চাই, তাই সব কিছু মেনে নেই। কিন্তু আমার ছোট ছোট আবদারগুলো কি পূরণ করতে পারে না? খুব বেশি কিছু তো চাইনি, শুধু আমাকে একটু সময় দিবে। তাও ওর এইটুকু সময় হয়ে ওঠে না। তারপরও আমি রিয়াকে অনেক বেশি ভালোবাসি। মাগরিবের আজানের সুর ভেসে আসলো পাশের মসজিদ থেকে। গানটা বন্ধ করে উঠে আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম, আর আনমনে ভাবতে লাগলাম ফেলে আসা দিনগুলো। এসব ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলাম। একটা 3D ডিজাইন করতে হবে। আম্মু এসে চা দিয়ে গেল। চা খাচ্ছিলাম, হঠাৎ ফোন আসলো একটা নাম্বার থেকে, যার কোড সংখ্যা 9। আমি পিক আপ করতেই বলল, হ্যালো, আর ইউ কাব্য আহমেদ? ইয়েস, আই এম কাব্য আহমেদ। গুড। ইয়োর সিলেকশন ফর স্টাডি ইন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ মেলবোর্ন। ভালো, আপনি অস্ট্রেলিয়ায় পড়াশোনার জন্য নির্বাচিত হয়েছেন মেলবোর্ন ইউনিভার্সিটিতে। রিয়েলি? আই এম ভেরি এক্সাইটেড। থ্যাঙ্কস ফর ইয়োর গুড নিউজ। সত্যি, আমি অনেক আনন্দিত। আপনার সুসংবাদটা দেওয়ার জন্য ধন্যবাদ। ওকে, গুড বাই। ওকে, থ্যাঙ্কস। আমি খবরটা শুনে খুশিতে আম্মুকে জড়িয়ে ধরলাম আর বললাম, আম্মু, আমি অস্ট্রেলিয়াতে পড়ার চান্স পেয়েছি। আর আমার কথা শুনে আম্মু সাথে সাথেই খুশিতে কেঁদে ফেলল। তারপর পরপর খুশিতে আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল বাবাকে খুশির খবরটা জানাতে। আম্মুরা হয়তো এমনই হয়, সন্তানের আনন্দের সংবাদ শুনে যেমন কাঁদে, তেমনি দুঃখের সংবাদ শুনেও কাঁদে। গুড নিউজটা শুনে আব্বুও কেঁদে দিলেন। অজান্তে আমার চোখ থেকে দুফোঁটা জল নিচে গড়িয়ে পড়ল। আমি এবার বেসিনে গিয়ে চোখে পানির ঝাপটা দিয়ে আসলাম, আর ল্যাপটপটা বন্ধ করে ভাবলাম রিয়াকে তো গুড নিউজটা জানানো দরকার। আর এমন সময় এসে আম্মু ডিনারের জন্য ডাকলেন, তাই ভাবলাম খাওয়া দাওয়া শেষে জানাবো। খাওয়া দাওয়া শেষ করে এসে রিয়াকে ফোন দিলাম। রিং হচ্ছে, কিন্তু কেউ পিক আপ করছে না। প্রায় অনেকক্ষণ রিং হওয়ার পর ফোন ধরল রিয়া। ধরেই বলতে লাগলো, এতবার ফোন দেওয়া লাগে নাকি? জানো না আমি এ সময় ব্যস্ত থাকি। রিয়া অনেক রেগে বলল কথাগুলো, তাই আমি কিছু না বলেই চুপ করে আসি। আমার চুপ করে থাকা দেখে ও আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? ফোন দিয়ে গাধা কোথাকার, কোন ছাগলের পাল্লায় যে পড়লাম আল্লাহ। আমি চুপচাপ শুধু ওর বলা কথাগুলোই শুনছিলাম। আজকেও গাধা বলায় অন্য দিনের মতো ভালোবাসা আর আদর মিশ্রিত ছিল না। আজকে খুব বিরক্ত ও অবহেলা করে বলেছে রিয়া কথাগুলো। সে আমাকে এভাবে কখনোই বলেনি। তারপরেও আমি ওইসব বাদ দিয়ে বললাম, সরি রিয়া, অসময়ে ফোন দেওয়ার। একটু কান্নাময় কণ্ঠে, কি এখন ঢং শুরু করেছ? অভিনয় না করে সোজাসুজি বলো কেন ফোন দিয়েছ? দুপুরে খেয়েছিলে না তুমি? খেয়েছ? আমার বদলে তুমি খেয়েছ, আমার না খেলেও চলবে, রাগ নেই, বলল কথাটা। ও আচ্ছা, রাত্রে খেয়েছ? না। আর আমার খাওয়া নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তুমি তোমারটা নিয়ে ভাবো। তুমি তো আমার প্রিয় মানুষ, তাই তোমার কেয়ার নানি কার কেয়ার করব বলো? যত সব ঢং। আমি খাই না খাই তা আমি নিজেই বুঝব, তোমাকে বলে দিতে হবে না। আর আমার যদি এতই কেয়ার নাও, তাহলে পড়ার সময় আর ফোন দেবে না। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকঠাক মতো পড়ো, খাওয়া দাওয়া করবে, ঠিকমতো ঘুমাবে, না হলে শরীর খারাপ করবে, তখন আবার ভালো করে পড়তে পারবে না, ওকে? কান্না আটকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কথাগুলো বললাম। তারপর রিয়া আমার কথাগুলো শুনে আমাকে ছাগল বলে ফোন রেখে দিল। রিয়ার সাথে কথা বলার পরই সাথে সাথেই ওয়াশরুমে চলে গেলাম। তারপর ওয়াশরুমে গিয়ে ট্যাব ছেড়ে কিছুক্ষণ খুব কাঁদলাম।
কেননা শুনেছি কাঁদলে নাকি মানুষের মন হালকা হয়, কিন্তু আমার মনটা এত কাঁদার পরেও হালকা হচ্ছিল না। তখন আমার মনে হচ্ছিল কেউ আমার বুকে পা দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছে। তারপর খুব কান্না করলাম রাত্রে, আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম। তারপর ব্রেকফাস্ট করে উঠে নিজের কাগজপত্র সব কিছু রেডি করলাম, জমা দিতে হবে। খুব বেশি দিন সময় নেই আর আমার হাতে, কিন্তু এই সুখবরটাও রিয়াকে এখনও জানাতে পারলাম না। ওর কথা মনে পড়তেই আবারও আমার চোখ দিয়ে পানি চলে এলো। মনে হলো গতকাল রাত্রের কথা। এত কিছুর পরেও আমি রিয়াকে ফোন দিয়ে ওর খোঁজ খবর নিতাম, ওর খাওয়া দাওয়া পড়াশোনার খবর নিতাম, কিন্তু ওর মতোই নির্লিপ্ত থাকত, আর আমার সাথে খুব একটা ভালোভাবে কথা বলতো না। তখন আমার ওর কাছে নিজেকে খুব নিঃস্ব মনে হতো। এখন আর রিয়া রাত্রে আমায় ফোন দেয় না। ও হয়তো ব্যস্ত থাকে ওর পড়াশোনা নিয়ে, কিন্তু ও রাত্রে খাওয়া দাওয়া করেছে কিনা জানতে ইচ্ছে করত খুব আমার। মাঝে মধ্যে ফোনও দিয়ে দিতাম, আর ও খুব ভুগত। ইদানেই আমার মনে হয় আমি ওর কাছে কোনো গুরুত্বই বহন করছি না। আমার খুব কষ্ট হতো তখন, বুক ফেটে কান্না আসতো। ছাদে বসে খুব কাঁদতাম। ভালোবাসার শুরুটা আবেগে হলেও পরিণতিটা যে অবহেলায় হয় তা আজ বুঝতে পারলাম ওর কাছ থেকে। ছাদে বসে আমি অনেক জোরে জোরে কান্না করলাম, আর উপরওয়ালাকে বলতে লাগলাম যে হে আল্লাহ, কি অপরাধ ছিল আমার, যার জন্য আমাকে তুমি এমন করে কষ্ট দিচ্ছ? কষ্ট যদি দাও তবে সইবার ক্ষমতা দাও না কেন? আমি আর কষ্টগুলো বহন করতে পারছি না, আমায় তোমার কাছে নিয়ে যাও। আমার এই কান্নার শব্দগুলো অনেক দূরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু কেউ জানে না এই কান্নার কারণটা কি। তারপর আস্তে আস্তে আমার কান্না কমে আসলো। নিজেকে এখন খুব ভারী বোঝা মনে হচ্ছে নিজের কাছে। তারপর খুব কষ্টে রুমে চলে এলাম। এসে না খেয়ে শুয়ে পড়েছি। ফ্রেশ ট্রেশ কিচ্ছু হয়নি। আম্মু ডাকছিল, বললাম ক্ষুধা নেই। এর মধ্যেই এগিয়ে আসছে 14ই ফেব্রুয়ারি। এই দিনটা তাকে নিয়ে কাটাতে চাই, যেভাবেই হোক। এজন্যই ফোন দিলাম রিয়াকে, কিন্তু সে না ধরে সে আম্মু ফোন ধরল। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা কাব্য? তোমার আব্বু আম্মু কেমন আছে? জি আন্টি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর আব্বু আম্মু ভালো আছে। আপনারা কেমন আছেন? হ্যাঁ বাবা, আমরাও সবাই ভালো আছি। আমি শুনলাম তুমি নাকি অস্ট্রেলিয়ায় চান্স পেয়েছো বিএসসি করার জন্য। জি আন্টি, দোয়া করবেন। তা তো অবশ্যই। ওখানে গেলে আমাদের ভুলে যেও না আবার। কি যে বলেন আন্টি, আমি কি আর আপনাদের ভুলতে পারি? না আন্টি, আমি আপনাদেরকে কখনো ভুলতে পারবো না। না আন্টি, রিয়া কই? রিয়া তো ওর রুমেই আছে। কে? ওয়েট করো, দিচ্ছি। কিছুক্ষণ পরে, হ্যালো রিয়া, কেমন আছো রিয়া? আছি ভালোই, খারাপ থাকার তো কোনো কারণ নেই। তাচ্ছিল্যের সুরে বলল ও। ভালো, একটা দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। কেমন আছি জানতে চাইবে না? কারণ তুমি ভালো আছো সেটা আমি খুব ভালো করে জানি। আমি ওর বলা কথাগুলো শুনে মনে মনে অনেক বেশি কষ্ট পেলাম। তারপরও বললাম, না আমি একটুও ভালো নেই তোমায় ছাড়া। এবার কেঁদে দিলাম। বুঝলাম। রিয়া প্লিজ আমায় এভাবে আর কষ্ট দিও না। আমি খুব মিস করি তোমায়, তোমার জন্য কাঁদি খুব। প্লিজ তুমি এমন পাষাণ মনের মানুষ হইও না। কাদার কারণে ফুপিয়ে বেরোচ্ছে কথা। কাব্য, আবারও তোমার সেই ন্যাকা কান্না শুরু করে দিলে। যত সব দিলে তো মুডটাই নষ্ট করে। আচ্ছা রিয়া, আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না? মনে পড়ে না, তবে পড়লেও খুব কম। আচ্ছা আচ্ছা, তুমি তো এমন ছিলে না, কত ভালোবাসতে আমায়, কেয়ার করতে, তবে আজ এমন হলে কেন? কেন রিয়া, কেন? জোরে কেঁদে দিলাম। সময়ের পরিপ্রেক্ষিতে কাব্য, হ্যাঁ সময়ের পরিপ্রেক্ষিতে। আর তুমি একটা বোরিং ছেলে, তোমার সাথে কথা বলতে ভালো লাগে না আমার। এমন করে বলো না প্লিজ, আমার খুব কষ্ট হয়। তোর মতো ছেলেকে কিভাবে বলবো রে আহ্লাদ করে? এ সময় আমার নাই, আর তুই আমাকে ফোন দিবি না, ডিসগাস্টিং। এ বলে ফোনটা খুব জোরে রেখে দিল রিয়া। এদিকে ওর বলা কথাগুলো শুনে আমার অনেক কান্না আসছে, চোখের জলগুলো বাদ মানছে না। আমি মানতেই পারছি না যে রিয়া আমাকে এভাবে হাট করে দ্বিতীয়বার ভাবছে না এসব বলে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ব্রাশ করতে করতে আয়নায় দেখছি নিজেকে। নিজেকে নিজেই চিনতে পারছি না। সব কিছু থেকেও যেন প্রাণ হারিয়ে গেছে, কোনো চঞ্চলতা নেই, সব কিছু প্রাণহীন লাগে। খাবারটাও স্বাদহীন। আর এমনিতেও মন ভালো থাকলে সব কিছুই ভালো থাকে। এভাবে আরও কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এই কয়েকদিনে আম্মু আমার অবস্থাটা বুঝতে পেরেছে। এটা নিয়ে রিয়ার আম্মুর সাথে মনে হয় কথা বলেছে আম্মু। আর এটা আমি আজ সকালে ব্রেকফাস্ট টেবিলে কথা বলার সময় বুঝতে পারলাম।
তারপর রিয়ার আম্মু হয়তো রিয়াকে বুঝিয়েছে, তাই আজকে রিয়া ফোন দিল বিকেলে আমাকে। আর আমি তো ওর ফোন পেয়ে খুশিতে আত্মহারা। হ্যালো রিয়া, হ্যালো কাব্য, কোথায় তুমি? আমার তো খুশিতে কথাই বেরোচ্ছি না, কারণ রিয়া নিজে থেকে ফোন দিয়ে কথা বলছে আমার সাথে। আমি বাসায়। কেমন আছো তুমি? এই তো ভালো। আজকে সন্ধ্যায় দেখা করবে? আচ্ছা ঠিক আছে। আমি ওর সাথে কথা বলতে পেরে খুশি মনে ওয়াশরুমে ঢুকিয়ে সেভ করে নিজেকে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হলাম আস্তে আস্তে। বিকেলবেলা আমি ওর জন্য বসে আছি। অনেকক্ষণ ওয়েট করার পর রিয়া আসলো, এসে বসলো মুখোমুখি চেয়ারে। তারপর সে ওর হ্যান্ডব্যাগ থেকে টিস্যু বের করে মুখটা মুছল। আর এদিকে আমি ওর দিকে শুধুই তাকিয়ে আছি। রিয়া ওর মুখ মুছে আমার দিকে খেয়াল করল। এত সময় ধরে যে তার সামনে একটা ছেলে বসে আছে হয়তো তার মনেই হচ্ছে না, তাই আমি বললাম, কেমন আছো রিয়া? ভালোই। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। দুপুরে খেয়েছিলে তুমি? এগুলো বলতে আমায় ডেকেছ? আমি শুধুই মাথা নাড়লাম। তখনও আবার বলল, আচ্ছা আমি যে কারণে ডেকেছি তোমায়, বলো কি কারণে? আগামী কয়েকদিনের মধ্যে আমার পরীক্ষা শুরু হবে, তাই আমি চাই না তুমি আমার আম্মু বা আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করো। আমি রিয়ার কথায় শুধু মাথা নাড়লাম। এমনিতেও রিয়ার বলা কথাগুলো শুনে আমার চোখে অশ্রু ভিড় করছে। আমি মাথা নিচু করেই আছি, কারণ ওকে বুঝতে দেব না তাই। তারপর রিয়া আমার মাথা নাড়ানো দেখে আবার বলল, তবে এবার একটু রেগে গিয়ে বলল, কাব্য তোমার কি কিছুই বলার নেই? আছে। খুব ছোট্ট করে ভাঙা গলায় বললাম। হ্যাঁ, তাহলে বলো কি বলবে? ভালোভাবে পরীক্ষা দিও, ঠিকমতো খেও, সময় মতো ঘুমিও, আর নিজের যত্ন নিও। আমার কথাগুলো শুনে রিয়া খুব রেগে গিয়ে আমাকে বলল, এই তোর কি এইসব ছাড়া কোনো কথা নেই? আমি আমার মতো থাকবো, তাতে তোর কি? আর তুই আমার খোঁজ পড়বি না। তোর কেয়ারগুলো আজ আমার বিরক্ত লাগছে। আমাকে মুক্তি দে এসব থেকে। এসব বলেই রিয়া আমার কাছ থেকে হনহনিয়ে চলে গেল। আর এদিকে আমি কান্না ভেজা চোখ নিয়ে ওর গমনপথের দিকে তাকিয়ে থাকলাম। ও আমার চোখের আড়াল হয়ে যাবার সাথে সাথেই আমি ডুকরে কেঁদে উঠলাম। হয়তো অনেকেই হাসছে, কিন্তু তারা তো আমার কষ্ট বুঝবে না। তারা তো আর এটা জানি না যে আমি এখানে কেন কাঁদছি। তারপর হঠাৎ কেউ একজন এসে আমার পিঠে হাত দিয়ে মাথায় হাত দিল। আমি চোখগুলো বাম হাত দিয়ে মুছে তার দিকে তাকালাম। দেখলাম একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ তুলে তাকানো সে বলল, ভাইয়া এভাবে কেঁদো না, একসময় সব ঠিক হয়ে যাবে। সত্যি কি ঠিক হবে ভাইয়া? চাইলে কি সব ঠিক হয়? ভাঙা কণ্ঠে বললাম আমি। এখন বাসায় যান, আর কাঁদবেন না, সবাই তাকাচ্ছে আপনার দিকে। এই বলেই সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। আর বাসায় এসেই আমি আম্মু আর আব্বুকে ধরে খুব কাঁদলাম। তারপর বললাম, আম্মু তোমার ছেলে তো কাউকে কষ্ট দেয়নি জেনে শুনে, তাহলে সবাই আমাকে কেন কষ্ট দেয়? আমার কথা শুনে আম্মু আমাকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে তোর বাবা? বা তুই এভাবে কাঁদছিস কেন? আমাকে বল। এটা বলেই আমার সাথেই আম্মুও কেঁদে দিল। আম্মু তুমি তোমার পাগল ছেলেটাকে ক্ষমা করে দিও, তোমায় হয়তো না বলে কষ্ট দিয়েছি কত কি। কি বলছিস তুই জাতা? তুই এরকম তো করিস না কখনো, হঠাৎ আজ কি হলো? আম্মু কান্না ভেজা কণ্ঠে খুব কষ্টে বলল। তারপর কাঁদতে কাঁদতে বাবাকেও বললাম, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি হয়তো তোমায় কত কষ্ট দিয়েছি। বাবা এবার আমার কথা শুনে কেঁদে ফেলল। তারপর বলল, বলছিস বাবা তুই এসব? আর তুই এমন করছিস কেন? তোর কি হয়েছে রে বাবা? না বাবা, আমি জানি যে আমি তোমাকে আর মাকে খুব জ্বালাই, আর তোমরা আমার দেয়া কষ্টগুলো মুখ বুঝে সহ্য করো, তাই তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ। কথাগুলো অনেক কেঁদে কেঁদে বললাম। আর জানো বাবা, এখন আমার না নিজেকে খুব একা একা লাগছে, নিজেকে যেন হারিয়ে ফেলেছি আমি বাবা। হঠাৎ আমার এমন কথা শুনে আব্বু আম্মু দুজনেই একসাথে কেঁদে উঠলেন। তারপর বলল, না বাবা না, এসব কি উল্টাপাল্টা বকছিস তুই? তুই আমাদের ছেলে, আর কিছুই বলতে পারলি না। আব্বু আম্মু দুজনেই সমানে কাঁদছেন, সাথে আমিও কাঁদছি। একটু পর তাদেরকে ছেড়ে সেখান থেকে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে না খেয়ে শুয়ে পড়লাম। আম্মু এসে ডাকতে শুরু করলো। আব্বু দরজা খুলতে বলল। আমি দরজা খুলে দেখি আব্বু ভাতের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রুমে ঢুকে বেডে বসলো, আমাকে তার পাশে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিল আব্বু। আম্মু পানির গ্লাস নিয়ে আব্বুর পাশেই দাঁড়িয়ে আছে। হয়তো চলে যাব বলেই আম্মু আর আব্বুর একটু কষ্ট হচ্ছে, কেননা তারা আমাকে ছাড়া কিছুই বোঝেন না। তারা দুজনেই আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসেন। এদিকে এর মধ্যে আমার অস্ট্রেলিয়া যাওয়ার সময় চলে এসেছে। সামনের সপ্তাহে চলে যাব।
নিজেকে একটু গোছাতে ব্যস্ত ছিলাম, তাই আমার আর রিয়ার খোঁজ নেওয়া হয়নি। তবে ওর অনেকগুলো পরীক্ষাই শেষ হয়েছে, তবে পরীক্ষাগুলো কেন জানি ভালো হয়নি। তাই চলে যাওয়ার আগে যদি একটু দেখা করা যেত, কিন্তু ওর পরীক্ষা, তাই ওকে ডিস্টার্ব করিনি। আর তাছাড়া ও তো আর আমার সাথে দেখা করতে না করেছিল, তাই আমিও ওর সাথে দেখা করিনি। এভাবে সময় চলার পথে আস্তে আস্তে আমার অস্ট্রেলিয়া চলে যাওয়ার দিন চলে এসেছে। নিজেকে খুব একা একা লাগছে। আম্মু আব্বু আর রিয়ার আব্বু আম্মু এসেছেন। আমার যাওয়ার সময় হয়ে এসেছে দেখে আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু, আমার জন্য দোয়া করো, আমি যেন তোমাদের সবার ইচ্ছে পূরণ করতে পারি। এই বলে কেঁদে দিলাম। আর এদিকে আম্মু আমাকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠলেন। তারপর আমার বাবা আমাকে বললেন, বাবা, ঠিকমতো খাওয়া দাওয়া করিস, নিজের খেয়াল নিস। আব্বু। এ বলে চোখ মুছে বাবা বলে জড়িয়ে কেঁদে দিলাম। পৃথিবীতে বাবা মানুষটাই হয়তো এমন যাকে খুব কম কাঁদতে দেখা যায়। বাবা, আমার জন্য দোয়া করো, আম্মুর আর তোমার নিজের খেয়াল রেখো। আরে কাঁদছিস কেন বাবা? কাঁদিস না, আমরা ভালো থাকব। তুই নিজের যত্ন নিস আর আমাদের জন্য চিন্তা করিস না। আচ্ছা বাবা, সময় মতো নিজের ওষুধগুলো খেও। তারপর আমি আন্টি আঙ্কেলকে বললাম, আপনাদের অনেক মিস করব, আম্মু আব্বুকে একটু দেখে রাখবেন। আরে বাবা, তুমি সে নিয়ে ভেবো না, তুমি ভালো থাকলেই আমাদের ভালো থাকা। জি আঙ্কেল আন্টি, আমার জন্য দোয়া করবেন আর রিয়াকে এই জিনিসটা দিবেন। আন্টির হাতে একটা চিঠি দিলাম, রিয়ার কাছ থেকে শেষ বিদায় নিতে। তারপর আব্বু আম্মুকে নিচু হয়ে সালাম করে বিদায় নিলাম। পিছু ফিরে আকাশের দিকে তাকিয়ে হাঁটতে লাগলাম। আজ আকাশটা খুব মেঘলা, হয়তো আমার মনের মতো ওর মনটাও খারাপ। এদিকে রিয়ার আম্মু বাসায় গিয়ে দেখে যে রিয়া কলেজ থেকে ফিরে এসেছে, তাই তিনি রিয়াকে ডেকে আমার দেয়া চিঠিটা রিয়ার হাতে দিলেন। চিঠিটা পেয়ে তারপর রিয়া হাতে চিঠিটা নিয়ে পড়তে শুরু করল। রিয়া হয়তো ভাববে, প্রিয় বলে ডাকিনি কেন, কারণ তুমি আমার কাছে প্রিয় হলেও আমি যে তোমার কাছে প্রিয় শব্দটা আর নেই। রিয়া, তুমি হয়তো ভালোই আছো আমায় ছাড়া, আর আমিও ভালো থাকব, যেমন তোমায় ছাড়া থাকার কথা। ও হ্যাঁ, তোমার জন্য আমার একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ এই যে আজ আমি তোমার থেকে অনেক দূরে চলে গেলাম, অনেক দূরে। তোমাকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করব না, তোমায় আমি আর জ্বালাবো না, তোমায় আর আমার মতো করে উপরে বিরক্ত হতে হবে না। হ্যাঁ, আগের মতো আর নিজের কেয়ার করবে কিনা জানি না, তবে খুব মিস করব তোমার বকাগুলো। কিন্তু চাইলে তো আর শুনতে পারবো না, কেননা আজকে আমি চলে যাচ্ছি তোমার থেকে অনেক দূরে। তুমি তোমার নিজের মতো করে কাউকে খুঁজে নিও, যে তোমার মনের মতো হবে। আমি হয়তো ভুল ছিলাম আর খুব বাজে ছিলাম, কিন্তু আমার ভালোবাসাটা সত্যি ছিল, যা তুমি দেখোনি। আমি তোমাকে হয়তো নিজের করে পাইনি, তবে তোমার স্মৃতিগুলো আমার নিজের, যা দিয়ে আমি আমার সারাটা জীবন কাটিয়ে দেব। আর কোনোদিন আমার এই বিরক্তকর কণ্ঠটা শুনতে পাবে না তুমি। দোয়া করি তুমি যেন আমার চাইতে ভালো কাউকে পাও, যে তোমাকে খুব ভালোবাসবে তোমার মতো করে। আমার ভালোবাসাটা না হয় না পাওয়াই থাক, তাতে দুঃখ নেই, কিন্তু তোমার কষ্টে যে আমার বুক ফেটে যাবে। আমার দেওয়া কষ্টগুলোকে জীবনের খারাপ মুহূর্ত মনে করে ভুলে যেও। আমি দূর থেকেই তোমাকে ভালোবাসব, তুমি নিজেকে সুখী করো। আর কিছু বললাম না, কেননা তুমি আবার আমার উপরে বিরক্ত হবে, তাই আর বিরক্ত করব না তোমায়। পারলে ক্ষমা করে দিও এই পাগলটাকে, যে তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারিনি। ভালো থেকো, নতুন কাউকে নিয়ে সুখী থেকো, আর পারলে এই পাগলটাকে শেষবারের মতো ক্ষমা করে দিও। আমি হারিয়ে গেলাম আজ থেকে চিরতরে। ভালো থেকো তুমি, খুব ভালো থেকো, আমার কাছ থেকে দূরে গিয়ে, কেননা আমি তো তোমায় ভালোবাসতে পারলাম না। যাক, সেসব কথা বাই। ইতি। পাগল এবং বিরক্তিকর মানুষটা হয়তো তোমার, হয়তো বানা। এদিকে চিঠিটা পড়তে পড়তে রিয়ার দু চোখ হঠাৎ ঝাপসা হয়ে গেল। দুফোঁটা অশ্রু টুপ করে ঝরে পড়ল চিঠির ভাঁজে। খুব কান্না পাচ্ছে ওর, আজ খুব কাঁদবে সে, কারণ ওর তো খুশি হবার কথা, কিন্তু একটা কিসের শূন্যতা অনুভব করছে হৃদয়ের গহীনে। ওর মনে হচ্ছে কি যেন একটা ওর কাছ থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে, যেটা সে আর কখনোই ফিরে পাবে না। এভাবেই কেটে যায় আমার 4টা বছর। আজ আমি আমার অস্ট্রেলিয়া থেকে স্টাডি শেষ করে দেশে ফিরলাম। দেশে এসেই আমার মনে পড়ে গেল সেই পুরনো কষ্টগুলো, মনে পড়ে গেল সেই সব কথা, যার কারণে আমি দেশ থেকে কাঁদতে কাঁদতে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলাম। আবারও আমার ওর কথাগুলো মনে পড়তেই শুরু করলো। মনে পড়তে লাগলো রিয়ার দেয়া সেই কষ্টগুলোর কথা।
আমি যে রিয়াকে ছেড়ে অস্ট্রেলিয়ায় গিয়ে ওর কথা আমার আর মনে পড়েনি তা কিন্তু না। আমার ওর কথা সেখানে গিয়েও সারাক্ষণ মনে পড়ত, আর আমি ওর কথা ভেবে সারাক্ষণ সেখানে নীরবেই কাঁদতাম। তারপর আমি এসব কথা ভাবতে ভাবতে নিজের বাসায় চলে আসলাম। ও হ্যাঁ, আর একটা কথা, আমি যে দেশে আসব সে কথাটা কিন্তু বাসার কাউকে জানাইনি, কারণ সবাইকে সারপ্রাইজ দেব বলে। তারপর বাসায় এসে আমি আগে দরজার কলিং বেলটা চাপলাম, আর বেলটা চাপার কিছুক্ষণ পরেই আম্মু এসে দরজাটা খুললেন। দরজাটা খোলার সাথে সাথেই আম্মু আমায় দেখে একদম কিছুক্ষণ শব্দহীন স্তব্ধ হয়ে গেলেন। তারপর হঠাৎ দৌড়ে এসে কাঁদতে কাঁদতে আমায় জড়িয়ে ধরলেন। আমার আম্মুর কান্না দেখে আমিও সাথে সাথেই কাঁদতে লাগলাম। তারপরে আম্মু আমায় কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, কাব্য, তুই বাবা, তুই কেমন আছিস? হ্যাঁ, এতদিন পরেই কি তোর আমাদের কথা মনে পড়ল? বল, জানিস আমি আর তোর আব্বু প্রতিটা দিন তোর আশায় এই দরজার পথ চেয়ে বসে থাকি, শুধুমাত্র তোর আশায়, শুধুমাত্র এই ভেবে যে এই বুঝি তুই আজকে বাসায় আসবি। আর আসবি তো আসবি, আসার আগে আমাদের একটা ফোন করে আসবি না? তাহলে আমি আর তোর আব্বু দুজন মিলেই এয়ারপোর্টে তোকে আনতে যেতাম। এই বলেই আবারও আম্মু কাঁদতে শুরু করলেন। আরে আরে আম্মু, তোমাদের কথা সেখানে সারাক্ষণ মনে পড়ত, ইচ্ছে করত সেখান থেকে ছুটে চলে আসি তোমার কাছে, কিন্তু আমি চাইলে তো আর তোমাদের কাছে ছুটে আসতে পারবো না। আচ্ছা, তুমি কেমন আছো আম্মু? আর আব্বু কেমন আছে? আমরা সবাই এতদিন তোকে ছেড়ে ভালো ছিলাম না, কিন্তু এখন সবাই ভালো থাকব, কেননা তুই এসে গেছিস না। তাহলে আর কি আমরা সবাই খারাপ থাকতে পারি? তুই তো আমাদের সবার ভালো থাকার ওষুধ বাবা। আচ্ছা, তুই কি বাসার বাইরে দাঁড়িয়ে আমার সাথে কথা বলবি, নাকি বাসার ভেতরে আসবি? আমি কোথায় বাইরে দাঁড়িয়ে থাকার জন্য বসে আছি? তুমি তো আমার বাসার ভেতরে ঢুকতে দিচ্ছ না, আর তুমি ঢুকতে না দিলে আমি কি করে ভেতরে যাব বলো? এ বলেই আমি বাসার ভেতরে ঢুকে গেলাম। তারপর নিজের রুমে ঢুকে আবারও নিজের রুমটা দেখতে লাগলাম। পুরো রুমটাই যেমন রেখে গিয়েছিলাম, রুমটা ঠিক তেমনটাই আছে। তবে একটা দিকে লক্ষ্য করে দেখলাম যে আমার রুমের সব কিছু একদম ঠিকঠাকভাবে গোছানো আছে। কিন্তু কিভাবে? আমি তো আমার রুমটা কখনো এমন গুছিয়ে রাখতাম না। তাহলে আমার রুমটা কে গুছিয়ে রেখেছে? পরে আবার ভাবলাম হয়তো আম্মুই আমার রুমটা গুছিয়ে রেখেছিলেন আমি যাবার পরে। তাই আমি আর বেশি কিছু না ভেবে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় নিজের শরীরটাকে এলিয়ে দিলাম, কেননা আমি ফ্লাইটে জার্নি করে এসে অনেক ক্লান্ত হয়ে গেছি। তারপর হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। বিকেলে আম্মুর ডাকে আমার ঘুম ভাঙল। তারপর উঠে আবারও ফ্রেশ হয়ে আমার রুম থেকে বাইরে বের হয়ে এলাম। বাইরে বের হয়ে এসে দেখি বাসায় অনেক মানুষ। পরে আম্মুর কাছে জিজ্ঞাসা করতেই তিনি বললেন যে আমার ফিরে আসায় তিনি আমাদের সকল কাজিনদেরকে দাওয়াত করেছেন, তাই বাসায় এত মানুষ আর সব আত্মীয় স্বজন। তাই আমি আর কিছু না বলে নিচে চলে এলাম আমার কাজিনদের সাথে কথা বলার জন্য। আর নিচে এসেই তাদের সাথে হ্যান্ডশেক করতে লাগলাম, আর তারাও আমার সাথে পরিচিত হতে লাগলো, আর আমার ভালো মন্দ জিজ্ঞাসা করতে লাগলো, আর অস্ট্রেলিয়ায় পড়াশুনো কেমন হয়েছে এবং ইত্যাদি। সন্ধ্যায় এবং রাতে অনেক মানুষজন আর আত্মীয় স্বজন এলেন, আর এর মধ্যে আব্বু আমি আসার খবর পেয়ে অফিস থেকে নিয়ে ছুটে চলে আসেন। তারপর আমাকে দেখতে পেয়ে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে আমার সাথে অনেকগুলো কথা বলেন। তারপর আব্বুর সাথে কথা বলার পরে আমিও রেডি হয়ে নিচে এলাম সবার সাথে দেখা করার জন্য। ও হ্যাঁ, আপনাদেরকে একটা জানিয়ে রাখি যে এখন আমি আর আগের মতো সে বোকা খ্যাতমার্কা স্টাইলে থাকি না। সেখানে গিয়ে নিজেকে অনেক চেঞ্জ করেছি এবং চেঞ্জ করে ফেলেছি নিজের সব কিছু। এখন আর কেউ আমাকে বোকা খ্যাত বলতে পারে না। এখন আমাকে যে দেখে তারা সবাই আমার সাথে নিজে থেকেই কথা বলতে আসে। তবে বিশেষ করে মেয়েরা, তারা এখন আমাকে দেখলেই নিজে থেকেই আমার সাথে কথা বলতে আসে। তো আমি নিচে এসে দেখি যে আমার সব কাজিনরা সবাই চলে এসেছে, আর তাদের মাঝে হঠাৎ দেখলাম আম্মুর বান্ধবী মানে রিয়ার আম্মু আঙ্কেল আন্টিরাও চলে এসেছেন, আর তাদের সাথে রিয়াও আছে। তবে ওকে দেখে মনে হচ্ছিল ওর মনটা অনেক খুশি। যাক, আমার এত কিছু ভেবে এত কাজ নেই, তাই আমি এত কিছু না ভেবে তাদের সাথে দেখা করতে চলে গেলাম। আমি সোজা তাদের সামনে গিয়ে বললাম, আঙ্কেল আন্টি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমাকে তো ভুলেই গেলেন, আসার পর একটিবারও আমার সাথে দেখা করলেন না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, আমরা সবাই ভালো আছি। আর আমরা তোমায় ভুলে গেছি, নাকি তুমি আমাদের সবাইকে ভুলে গেছো? হ্যাঁ, সে যে 4 বছর আগে গেলে, আর আমাদের তো তেমন ফোনই করতে না।
আমাদের কথা এত তাড়াতাড়ি করে ভুলে গেলে? আর সেখানে গিয়ে তো দেখছি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছ। আন্টি, আপনাদের সবার কথাই আমার সেখানে সারাক্ষণ মনে পড়ত, কিন্তু আমি চাইলেও যে আর তখন আপনাদের সবার কাছে ছুটে আসতে পারতাম না। আর হ্যাঁ, কতদিন আর খ্যাতমার্গা হয়ে থাকব বলুন? তাই সেখানে গিয়ে সময়ের সাথে সাথে নিজেকেও একটু বদলে ফেলেছি। আর কে? এই বলেই আমি এবার রিয়ার দিকে তাকিয়ে দেখলাম। আমি ওর দিকে তাকিয়ে দেখি সে এক নজরে আমার দিকে চেয়ে আছে। হয়তোবা সে আমাকে এরকমভাবে আশা করেনি। আমি ওর এমন চেয়ে থাকা দেখে ওকে আর কিছু না বলে সেখান থেকে সরে এলাম। সেখান থেকে সরে আসার কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে রিয়া আমার দিকে আমার সাথে কথা বলার জন্য আমার কাছে মাথা নিচু করে আসে। তাই আমিও সেখানেই ওর জন্য দাঁড়িয়ে রইলাম, ওর সাথে কথা বলার জন্য। রিয়া আমার কাছে আসতেই আমি, হ্যালো মিস রিয়া চৌধুরী, আপনি ভালো আছেন তো? রিয়া আমার মুখে আপনি কথাটা শুনে আমার দিকে কিছুক্ষণ করুণ দৃষ্টিতে তাকালো। তারপর বলল, ভালোই আছি, তুমি কেমন আছো? তারপর আমি শুরু করে ওকে কিছু বলতে যাব, ঠিক তখনই আমার কিছু মেয়ে কাজিনরা আমার সাথে কথা বলতে চলে আসে সেখানে। আর আমি তখন রিয়ার দিকে চেয়ে দেখি সে অনেক রাগী লুক নিয়ে তাদের দিকে তাকাচ্ছে আর রাগে ফসছে। তাই আমি ওকে আরও বেশি করে রাগানোর জন্য তাদের সাথে আরও বেশি করে হেসে হেসে কথা বলে ওদের সাথে ওদের মোবাইলে সেলফি তুলতে লাগলাম আর কথা বলতে লাগলাম। এবং একসময় রিয়াকে আরও রাগানোর জন্য তাদের সাথে রিয়ার ওখান থেকে রিয়াকে আসছে বলে তাদের সাথে সেখান থেকে চলে এলাম। আর হঠাৎ আমার এমন ব্যবহারে রিয়ার কেমন লেগেছে তা জানার জন্য পেছনে তাকাতে দেখি রিয়ার দুই চক্ষু দিয়ে তখন নীরবে পানি ঝরছে। সে সেখানে আমার এমন ব্যবহারে মনে কষ্ট পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে কাঁদছে। হয়তোবা আমার কাছে সে এরকম কিছু আশা করেনি। ধুর, আমি এত কিছু না ভেবে আবারও তাদের সাথে মিশতে শুরু করলাম। কেননা এখন আর আমার রিয়ার চোখের পানির জন্য তেমন মনের মাঝে খুব বেশি একটা কষ্ট হয় না। এভাবে কিছুক্ষণ চলার পর রিয়া সেখান থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে ভেতরে চলে গেল। আর আমিও তখন তাদের সেখান থেকে এটা ওটা বাহানা দিয়ে সেখান থেকে চলে এলাম। তারপর রাতে অনুষ্ঠান শেষ হলে সবাই এক করে বাসায় চলে যেতে থাকে। আর এদিকে আমি আমার রুমে একা একা বসে আছি। আর একটু পরেই খেয়াল করলাম কে যেন আমার রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে রইল। আমি তার ছায়াটা রুমের ভেতর থেকেই দেখতে পেলাম। তাই আমি সাথে সাথেই বললাম, কে ওখানে? আমার কথাটা বলার কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে রিয়া বেরিয়ে এলো আমার সামনে। আমি ওকে দেখে কিছুটা অবাক হয়ে যাই। তারপর, আরে রিয়া ম্যাম, আপনি? তাও আবার আমার রুমে? আপনারা এখনো বাসায় যাননি? না, আসলে আম্মু আব্বু ওরা সবাই নিজেই আছে আমার জন্য, তা আমি নিচে গেলেই ওরা আমাকে নিয়ে বাসায় চলে যাবে। কিন্তু আসলে আমি তোমাদের এখানে আসলাম তোমার সাথে কিছু কথা বলার জন্য। তোমার কি এখন আমার কথাগুলো শোনার একটু সময় হবে কাব্য? না, আসলে আমার একটু হালকা কাজ আছে, তাই আমার হাতে তেমন বেশি সময়ও নেই। আচ্ছা ঠিক আছে, আপনার আমায় কি বলার আছে বলেন, কিন্তু একটু তাড়াতাড়ি করে বলবেন প্লিজ। আমার কথায় রিয়া আমার দিকে কেমন যেন একটা করুণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। হয়তো মনে হয় আমার কাছে সে এমন কিছু একটা আশা করেনি। তারপর আমি লক্ষ্য করলাম যে ওর চোখের কোণ দিয়ে নীরবে পানি ঝরছে। তারপর হঠাৎ কাঁদতে কাঁদতে দৌড়ে সে আমায় জড়িয়ে ধরে। তারপর কাঁদতে কাঁদতে আমায় জড়িয়ে ধরে থাকা অবস্থায় বলতে থাকে, আই এম সরি কাব্য, আই এম সো সরি। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। প্লিজ তুমি বিশ্বাস করো, তুমি চলে যাওয়ার পর থেকেই আমি আর একটুও ভালো নেই। কেননা তুমি যখন আমার কাছে ছিলে আর যখন সারাক্ষণ ধরে আমার কেয়ার করতে, সারাক্ষণ যখন আমায় ফোন করে আমার ভালো মন্দ আর খাওয়া না খাওয়ার কথা জিজ্ঞাসা করতে, তখন না আমার তোমার প্রতি এত কেয়ারটাকে অনেক বিরক্তিকর লাগতো। তখন আমার নিজেকে তোমার মতো এত কেয়ার করার মধ্যে কেমন যেন নিজেকে বন্দি বন্দি লাগতো। আমার তখন নিজের মনে হতো যে হয়তো তুমি আমাকে শাসনে আবদ্ধ করতে চাচ্ছ। তাই আমার তখন তোমার দেখানো নয়তো ভালোবাসা দেখে অনেক রাগ হতো। তখন আমার মনে হতো যে তুমি আমার প্রতি হয়তো একটু বেশি জোর খাটাতে যাচ্ছ। তাই আমি নিজে থেকেই আর তেমন তোমার সাথে তখন খুব বেশি একটা কথা বলতাম না। আর তুমি আমায় ফোন দিলেই আমি তখন ইচ্ছে করেই তোমার ফোন তুলতাম না। আর যখন তুমি আমার ফোনের পর ফোন দিয়ে যেতে, তখন অনেকটা তোমার প্রতি বিরক্ত হয়ে ফোন ধরে তোমার সাথে অনেক বাজে ব্যবহার করতাম। তখন আমি আমার প্রতি এই ভালোবাসাটা বুঝতে পারিনি।
কিন্তু বিশ্বাস করো কাব্য, যখন তুমি আমায় ছেড়ে অস্ট্রেলিয়াতে স্টাডি করার জন্য সেখানে চলে যাও, আর তারপর থেকেই আমি তোমাকে অনেক মিস করতে শুরু করি তোমার আমার প্রতি এত কেয়ার, তোমার ফোনে আমার খাওয়া না খাওয়ার, আমার ভালো মন্দগুলোকে জিজ্ঞাসা করার। আর জানো কাব্য, আমি না তুমি চলে যাওয়ার পরে বুঝেছিলাম যে তোমাকে আমার এই জীবনে কতখানি দরকার। তুমি চলে যাওয়ার পরেই বুঝেছিলাম তোমার আমার প্রতি সেই সীমাহীন ভালোবাসাটা, কিন্তু আমার বুঝতে তখন একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। হয়তো তুমি জানো, তুমি চলে যাওয়ার পর আমি সারাক্ষণ হাতে ফোন নিয়ে বসে থাকতাম, শুধুমাত্র এই আশায় যে এই বুঝি তুমি আমায় ফোন করবে আর ফোন দিয়ে আমায় জিজ্ঞাসা করবে যে আমি রাতে খেয়েছি কিনা। কিন্তু না, তুমি আর আমাকে ফোন করনি। তুমি তখন আমার প্রতি তোমার অভিমানটাকে বসিয়ে রেখেছিলে। আর জানো, তুমি চলে যাওয়ার পর থেকেই প্রতি রাতে আমি তোমার কথা ভেবে না ঘুমিয়েই শুধু কাঁদতাম। তুমি আমার কাছ থেকে চলে যাওয়ার পর থেকেই আর আমার রাতে ঘুম হয় না, শুধু তোমার কথা ভেবে। প্লিজ কাব্য, প্লিজ আমাকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আমি আর কখনোই তোমায় আমার প্রতি একটি অভিযোগও তুলতে দেব না, কিন্তু প্লিজ আমাকে শেষবারের মতো করে ক্ষমা করে দাও। প্লিজ প্লিজ কাব্য, প্লিজ। এ বলে রিয়া আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। এদিকে রিয়ার বলা কথাগুলো শুনতে শুনতে কখন যে আমার চোখে পানি চলে এসেছে তা আমি নিজেই বুঝতে পারিনি। তাই তাড়াতাড়ি করে রিয়া দেখার আগে হাত দিয়ে নিজের চোখের পানিগুলো মুছে ফেললাম। পরে নিজেকে অনেক শক্ত করে রিয়াকে আমার বুক থেকে ছাড়ালাম। তারপর ওকে আমি বললাম, আরে আপনি কিসের কথা বলছেন আর কিসের জন্য আমার কাছে ক্ষমা চাচ্ছেন বলেন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া আপনি আমার কাছে যে সব কিছুর জন্য ক্ষমা চাচ্ছেন তার সবই আমি অনেক আগেই কবে ভুলে গেছি। আমার আর ওসবের কিছুই মনে নেই। আর আপনি তো আমায় সেদিন খারাপ কিছু বলেননি, আপনি সেদিন ঠিকই বলেছিলেন। আপনি সেদিন আমাকে আমার স্থানটাও দেখিয়ে দিয়েছিলেন আর আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে আমার মতো ছেলেরা কখনোই প্রেম করতে পারে না, আমাদের মতো আনস্মার্ট ছেলেরা কখনোই কারো বয়ফ্রেন্ড হতে পারে না। আর আপনি সেদিন আমার সাথে তাই ঠিক সেই কাজটাই করেছেন, তাই তো আমি আজকে নিজেকে এত দূরে নিয়ে আসতে পেরেছি। তাই তো সেদিনের পর থেকেই নিজের মন থেকে ভালোবাসা নামের বস্তুটাকে মন থেকে বের করে দিয়েছি। আর জানেন, এখন না আমার আর কারো জন্য মন আর কাঁদে না। তবে হ্যাঁ, একসময় এই আমার পাগল মনটায় কারো জন্য অনেক কাঁদত, কিন্তু এখন আমি আমার মনটাকে কাঁদতে কাঁদতে এত বুঝিয়েছি যে সেও আমার কথা মতো আর কারো জন্য কান্না করা বন্ধ করে দিয়েছে। এখন আর আমার বুকের ভেতর কারো জন্য কোনো অনুভূতি সৃষ্ট হয় না। তাই আমি আর আপনাকে আমার পাষাণ মনের কাছে ফিরিয়ে নিতে পারবো না। আই এম সো সরি, আমাকে ক্ষমা করবেন। আমি আর আপনাকে আমার জীবনের সাথে জড়াতে পারবো না। আর তাছাড়া আমি এমনিতেও আপনার সাথে যাই না, তার চেয়ে বরং আপনি না হয় আপনার মতো কাউকে খুঁজে নিন যে আপনার সাথে মানাবে, কিন্তু আমি আর পারবো না, আমাকে ক্ষমা করবেন। এ বলেই আমি আমার রুম থেকে বাইরে বের হয়ে ছাদে চলে এলাম। কেননা আর কিছুক্ষণ যদি আমি ওর সামনে দাঁড়িয়ে থাকতাম তাহলে আমি আর নিজেকে ওর সামনে ধরে রাখতে পারতাম না। তবে আসার সময় রিয়ার দিকে হালকা লক্ষ্য করে দেখেছিলাম যে ওর মাথা নিচু করে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। ছাদে এসে কিছুক্ষণ পর নিচে তাকিয়ে দেখলাম যে রিয়া ও আঙ্কেল আন্টি তারা সবাই বাসায় চলে যাচ্ছে। তাই আমি আর তাদের দিকে না তাকিয়ে আবারও আমার রুমে চলে এলাম আর এসেই ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মু এসে আমায় ডাক দিয়ে আমার ঘুম ভাঙিয়ে যান। তাই আমি উঠে আগে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম সকালের নাস্তা করার জন্য। নিচে এসে দেখি আব্বু আম্মু ওরা সবাই আমার জন্য নাস্তার টেবিলে বসে আছে। তাই তাড়াতাড়ি করে নিচে এসে আগে নাস্তার টেবিলে বসে পড়লাম। আমি নাস্তা করতে করতে হঠাৎ আম্মু বলে ওঠেন, বাবা কাব্য, তুই আজ একটু নাস্তা করার পর এখন স্টেশনে যাস তো? আব্বু, আমার কেন না, তোর বড় খালার মেয়ে নীলা আজকে আমাদের বাসায় আছে, তাই তুই একটু বাসায় একা একা বসে না থেকে ওকে স্টেশন থেকে নিয়ে আসিস বাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে নীলাকে স্টেশন থেকে বাসায় নিয়ে আসব, ঠিক আছে বাবা। তারপর আমি আর তাদের কিছু না বলে নাস্তা করে সোজা স্টেশনের দিকে চলে গেলাম। আর আমি স্টেশনে পৌঁছে দেখি যে আমার বড় খালার মেয়ে নীলা আগে থেকে এসে বসে আছে। তাই আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে সোজা ওর কাছে চলে গেলাম। আমাকেও দেখার সাথে সাথেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। ও, আপনাদের তো বলাই হলো না, যেই মেয়ের আবার আমার গায়ে পড়ে কথা বলার অভ্যেস আছে। তারপর আমি ওকে অনেক কষ্টে নিজের কাছ থেকে ছাড়িয়ে বললাম, কিরে নীলা, তুই তো দেখি অনেক বড় হয়ে গেছিস,
তোকে তো এখন চেনাই যায় না। তুই কখন এসেছিস, আর আমাকে বা কিভাবে চিনলি? আমি তোমায় আন্টির ফোনের ছবিতে দেখেছিলাম, আর আমি সেই কখন থেকে এখানে এসে দাঁড়িয়ে আছি সেটা কি তুমি জানো? সরি রে, তোকে দাঁড় করিয়ে রাখার জন্য। আচ্ছা চল এখন বাসায় যাই, তারপরে না হয় তোর সাথে বাসায় গিয়ে কথা বলবো। এ বলেই আমি নীলাকে আমার বাইকের পেছনে বসতে বললাম, কেননা সে নাকি আমার সাথে যাওয়ার জন্য আগে থেকে ওর সব কাপড় লাগেজ আগে থেকে আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছিল। তারপর নীলা আমার বাইকের পেছনে বসলেই আমি আমার বাইকটা স্টার্ট করে বাসার দিকে আসতে থাকি। কিন্তু হঠাৎ নীলা বলল, বাইক থামাও। বাইক থামাও বলে জোরে জোরে চিৎকার শুরু করে। তাই আমি সাথে সাথেই সেখানের রাস্তার একপাশে একটা ফুচকার দোকানের সামনে বাইকটা থামাই। আমার বাইক থামানোর সাথে সাথে নীলা আমার হাত ধরে টানতে টানতে বলতে লাগলো যে সে নাকি এখন ফুচকা খাবে। আমি ওকে না করার সত্ত্বেও আমার কথা না শুনে জোর করে ফুচকাওয়ালাকে 2 প্লেট ফুচকা বানাতে বলল। এদিকে আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও ওর সাথে ফুচকা খেতে এবং ওর সাথে আমাকে বসতে হলো। নীলার সাথে ফুচকা খেতে খেতে হঠাৎ করেই নীলা আমাকে একবার ওর হাত দিয়ে ফুচকা খাওয়াবে বলেই সে আমার দিকে একটা ফুচকা হাতে নিয়ে আমার মুখের কাছে নিয়ে আসে। আমি খাবো না বলে অন্যদিকে মুখ ফিরে তাকাতেই আমার চক্ষুও চড়ক গাছ, কেননা আমি সেদিকে তাকাতে দেখলাম যে রিয়া সেখানে আমার আর নীলার দিকে একটা রাগী মুঠ নিয়ে নীরবের চোখের কোণ দিয়ে হালকা পানি আটকে রেখেছে। রিয়াকে দেখে মনে হয় সে আমার সাথে এখানে নীলাকে আশা করেনি, তাই আমিও ওকে রাগানোর জন্য ওকে দেখিয়ে দেখিয়ে নীলার হাতে ফুচকা খেতে থাকলাম। পরে রিয়াকে আরও রাগানোর জন্য আমি নিজের হাতে একটা ফুচকা তুলে নীলার মুখের কাছে নিয়ে এলাম, আর নীলাও আমার হাতে ওকে খাওয়ানোর জন্য ফুচকা দেখে সাথে সাথেই তা নিজের মুখে পড়ে নেয়। এদিকে আমি আর চোখে রিয়ার দিকে তাকিয়ে দেখি সে এবার আমার দিকে অনেক আহত চোখে তাকিয়ে সমানে চোখের পানি ঝরাচ্ছে। তাই আমি তখন ওকে বলি, আরে রিয়া, আপনি এখানে ফুচকা খেতে এসেছেন নাকি? তা আপনি একা কেন? আপনার সাথে কেউ নেই? আসুন আসুন, আমাদের সাথে বসে একসাথে ফুচকা খাবে। আরে তুমি রিয়া আপু না? হ্যাঁ হ্যাঁ, তুমি তো রিয়াই আপু। আরে আপু, কেমন আছেন আপনি? আর একা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, আমাদের সাথে বসে একসাথে ফুচকা খাই। আসুন প্লিজ। ধন্যবাদ তোমাদের, কিন্তু আমার না এখন একটু জরুরি কাজ বাকি আছে, তাই আজ আর তোমার সাথে বসে ফুচকা খেতে পারলাম না। তবে হ্যাঁ, অন্য আরেকদিন তোমার সাথে বসে ফুচকা খাবো। তোমাকে কথা দিলাম। আচ্ছা, তার আগে তুমি আমায় এটা বলো যে তুমি কাব্যের কে হও? তোমাকে তো আমি এর আগে ওর সাথে কখনো দেখিনি। রিয়া বলল নীলাকে। আরে আপু, আপনি আমায় চিনবেন না, আমি হলাম নীলা। ওর কথা শেষ করার আগেই ওর মুখে একটা ফুচকা ঢুকিয়ে দিলাম। তারপর আমি রিয়াকে বললাম, আরে আপনি ওকে চিনবেন না, আমি আপনাকে সেদিন একজনের কথা বলেছিলাম না, এই হলো সে, যার কথা আমি গতকালকে আপনাকে বলেছিলাম। এর মানে কি কাব্য? আমি তোমার কথায় কিছুই বুঝলাম না। এই মেয়েটা তোমার কে হয়? ভালো করে বলো আমায়। কথাটা একটু রেগিয়ে বলল রিয়া, আর রিয়ার এমন রাগে মোড় দেখে আমি আর সেখানে না থেকে সাথে সাথেই বলে উঠলাম, আচ্ছা আমরা এখন উঠি, আমাদের আবার বাসায় যেতে হবে, আপনার সাথে না হয় অন্য কোনো দিন কথা হবে। আসি কেমন? এই নীলা, চলো আমরা বাসায় যাই। এই বলে আমি তখন নীলার হাত ধরে রিয়ার সামনে ওকে নিয়ে গিয়ে আমার বাইকে উঠতে বললাম, আর নীলাও সাথে সাথে আমার বাইকে উঠে পড়ল। নীলা আমার বাইকে ওঠার পর আমি এবার ওকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরতে বললাম, কেননা আমি তখন আর চোখে রিয়ার দিকে তাকিয়ে দেখি সে আমাদের দিকে অনেক রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। তারপর নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরার পর আমি বাইক স্টার্ট করে রিয়ার সামনে দিয়ে চলে আসলাম, আর আসার সময় বাইকের লুকিং গ্লাসে তাকিয়ে দেখলাম যে রিয়া তখনও এক নজরে আমাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। আমার তখন ওর চোখের পানি দেখে হঠাৎ করে বুকের বাঁ পাশটায় কেন জানি ব্যথা অনুভব করতে শুরু করলো। ওর কান্না দেখে কেন জানি আমারও চোখের কোণে পানি চলে এসেছিল, কিন্তু সেটা রিয়াকে বুঝতে দেইনি। এরপর বাসায় চলে আসলাম। বাসায় এসে নীলাকে নামতে বললাম, তারপর ওকে জিজ্ঞাসা করলাম যে সে রিয়াকে কিভাবে চিনল, আর সে আমার প্রশ্নের জবাবে বলল সে নাকি রিয়ার ছবি একবার আমার রুমে একটা ডায়েরির ভেতনে দেখেছিল, আর সেও বলল যে সে নাকি আমার আর রিয়ার সম্পর্কের কথাটাও জানে। তাই আমি আর বেশি কিছু জিজ্ঞাসা না করে ওকে বাসার ভেতরে যেতে বললাম, আর আমি বলার সাথে সাথেই নীলা বাসার ভেতরে ঢুকে গেল, আর ভিতরে ঢুকেই আগে আম্মুকে খালাম আম্মু বলে জড়িয়ে ধরল। তারপর বলল, খালাম আম্মু কেমন আছো তুমি? ছোট আম্মু কেমন আছে? আর তুমি তো আমাকে ভুলেই দিলে, একটিবারও আমায় ফোন দিয়ে আমার খবরও নিলে না তুমি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আর তুই কি জানি বলেছিলি? নীলার কান ধরে, আমরা তোকে ভুলে গেছি তাই না? আমরা ভুলে গেছি নাকি তুই আমাদের সবাইকে ভুলে গেছিস? একটিবার তুই তো আমাকে ফোন দিয়ে আমার খবরও নিলি না, আর এখন এসে উল্টো আমাকে দোষারোপ করছিস তাই না? আও
আও খালামামু, কান ছাড়ো প্লিজ, আমার প্লিজ। আচ্ছা আমি মানছি, আমারই দোষ, আমি তোমাদের খবর নিইনি। প্লিজ এখন তো আমার কান ছাড়ো প্লিজ। আম্মু তখন নীলার কান ছেড়ে দেয়। তারপর তারা আরও কিছুক্ষণ কথা বলে নীলা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলে আমি আম্মুর সাথে অল্প কিছু কথা বলে আমার রুমে চলে গেলাম। তারপর রিয়ার কথাগুলো ভাবতে লাগলাম। সে আজ হয়তো নীলাকে আমার সাথে রেখে অনেক কষ্ট পেয়েছে, আর তখন আমার এমন ব্যবহারেও হয়তো কষ্ট পেয়েছে মনে, কিন্তু এতে আমার আর কিছু করার নেই। একসময় আমিও ওর জন্য অনেক কেঁদেছিলাম, কিন্তু সে তো আমার কষ্টটাকে বোঝেনি তখন। তাহলে আমি কেন এখন এত তাড়াতাড়ি ওকে ক্ষমা করে দিব? আমি ওকে বোঝাবো, কারো ভালোবাসা নিয়ে অবহেলা করলে তখন কেমন কষ্ট লাগে, ঠিক যেমন এখন সে আমার অবহেলায় কষ্ট পাচ্ছে। তবে ওকে এমন কষ্ট পেতে দেখে আমিও যে ঠিক থাকতে পারছি না আর আমারও যে খারাপ লাগছে না তা কিন্তু না। ওকে এমন কষ্ট পেতে দেখে আমিও মনে মনে অনেক কষ্ট পাচ্ছি, কিন্তু এমনভাবেই কেটে যায় কিছুদিন। তো একদিন আমি আমার রুমে বসে কি যেন একটা কাজ করছিলাম, আর তখনই হঠাৎ টেবিলে রাখা আমার ফোনটা বেজে উঠল। তাই আমি কাজ বাদ দিয়ে আগে ফোনটা ধরতে গেলাম, আর ফোনটা হাতে নিয়ে দেখি রিয়ার আম্মু আমায় ফোন করেছেন। তাই তাড়াতাড়ি করে ফোনটা ধরে আগে তাকে সালাম দিলাম। তারপর, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। বাবা কাব্য, তুমি কোথায় আছো এখন? কথাগুলো অনেকটা কান্নার সুরে বললেন আন্টি। আন্টি আমি এখন বাসায় আছি, কিন্তু কেন, কি হয়েছে? আর আপনার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন? কাব্য বাবা, এত কথা বলার সময় নাই, তুমি কি এখন একটু হাসপাতালে আসতে পারবে? হাসপাতাল? হঠাৎ হাসপাতালে কেন যেতে বলছেন আন্টি? সব কিছু ঠিক আছে তো? আর আপনার গলাটা এমন কেন, কাঁদার মতো কেন মনে হচ্ছে? সব কিছু ঠিক আছে তো? প্লিজ আন্টি, আমাকে সব কিছু খুলে বলুন না। বাবা কাব্য, কিছুই ঠিক নেই আমার। তোমাকে আমি এই জন্য হাসপাতালে আসতে বলেছি। রিয়াকে আজকে আমরা হাসপাতালে ভর্তি করালাম। কি বলছেন আন্টি? আপনি হঠাৎ করে রিয়াকে কেন হাসপাতালে ভর্তি করালেন? আর রিয়ার কি হয়েছে? ও ঠিক আছে তো? বাবা, রিয়ার অবস্থা তেমন একটা ভালো না। মেয়েটা আজ থেকে প্রায় 1 সপ্তাহ ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, আর সারাক্ষণ শুধু নিজের রুমের দরজা বন্ধ করে কান্না করত। আমি ওকে কিছু জিজ্ঞাসা করলে আমাকেও কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে শুধু কান্না করত, আর বলতো যে আম্মু আমাকে একটিবারও ক্ষমা করা যায় না, আমি কি এতটাই ক্ষমার অযোগ্য? এসব বলেই শুধু সারাক্ষণ আমাকে জড়িয়ে ধরে কাঁদত, আর আমিও ওর কথার কিছুই বুঝতাম না। কিন্তু আজ হঠাৎ করে সকাল থেকে রিয়া ওর রুমের দরজা খুলছিল না। আমি ওকে অনেকবার ডেকে আসি, কিন্তু ভেতর থেকে ওর কোনো আওয়াজই পাওয়া যাচ্ছিল না। তাই আমি পরে তাড়াতাড়ি করে তোমার আঙ্কেলকে নিয়ে ওর রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি রিয়া বিছানায় পড়ে আছে। কিন্তু আমি পরক্ষণে আবার আরেকটু ভালো করে লক্ষ্য করে দেখি যে ওর হাত দিয়ে তখন রক্ত গড়িয়ে পড়ছিল। তাই সাথে সাথে ওর হাতটা ঘুরিয়ে দেখি যে ওর হাতের অনেকখানি কাটা। তখন আমি আর তোমার আঙ্কেল সাথে সাথেই রিয়াকে নিয়ে হাসপাতালে চলে আসি। আর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার আমাদের বলে রিয়ার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, ওর শরীর দিয়ে নাকি অনেক রক্ত বেরিয়ে গেছে। তাই এখন নাকি ওরা শিওরভাবে আমাদের কিছু বলতে পারবে না 6 ঘন্টা না যাওয়ার আগে। আর জানো বাবা, মেয়েটাকে এখানে আনার পর সে শুধু তোমার নাম নিয়ে মাঝে মাঝে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলছিল। তাই আমি এখন সেই কারণেই তোমাকে ফোন দিলাম। আচ্ছা বাবা, তুমি কি একটিবার হাসপাতালে আমার মেয়েটাকে বাঁচানোর জন্য হলেও আসবে বাবা, প্লিজ? কেননা আমার মনে হয় তুমি যদি এখন ওর পাশে না থাকো তাহলে হয়তো আমার মেয়েটা আর বাঁচবে না বাবা। এ বলেই আন্টি আবারও ফোনে কাঁদতে শুরু করলেন। এদিকে আন্টির কথা শুনে আমার তখন মনে হচ্ছিল যে কেউ যেন আমার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। আমার যেন তখন আর মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। আর আমি নিজেকে কোনো রকমে শান্ত রেখে আন্টিকে বললাম আমি আছি, আর এটা বলেই ফোন রেখে দিলাম। ফোনটা কাটার পরে আমার চলার শক্তিটা মনে হচ্ছিল আমার আর নেই। আমি বাসায় কাউকে কিছু না বলে আগে সোজা হাসপাতালের দিকে ছুটলাম। আর আমার হাসপাতালে পৌঁছতে 15 মিনিটের মতো সময় লাগলো। তবে তখন আমার কাছে এই 15 মিনিট প্রায় 15 দিনের মতো মনে হচ্ছিল। বারে বারে শুধু রিয়ার কথা মনে হচ্ছিল। ওর এমন অবস্থার জন্য হয়তো আমি নিজেই দায়ী। ওর কিছু হয়ে গেলে হয়তো আমি আর নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না, আমিও নিজেকে শেষ করে দিব। এইসব কথা ভাবতে ভাবতে আমি হাসপাতালে চলে আসলাম। সেখানে গিয়ে আগে রিয়াকে কোন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে সেটা জেনে নিলাম। তারপর রিয়া যেখানে আছে সেখানে আগেই ছুটতে লাগলাম। সেখানে গিয়ে দেখলাম যে আন্টি বাইরে ডাক্তারের সাথে কি যেন কথা বলছে। আর আমাকে দেখার সাথে সাথেই আন্টি আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে করতে বললেন যে বাবা কাব্য, তুমি এসেছো? বাবা, মার মেয়েটার অবস্থা বেশি ভালো না। আচ্ছা বাবা, আমার মেয়েটা বাঁচবে তো?
সে দুনিয়ায় আমাদের আগলে ধরে বেঁচে থাকার কেউ নেই বাবা। আমার মেয়েটা আবার বাঁচবে তো বাবা? বলো না বাবা কাব্য, আমার মেয়েটা আবার বাঁচবে তো? আন্টির কথাগুলো শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমিও আন্টির সাথে চোখের বাঁধ ছেড়ে দিলাম। তারপর কান্না করতে করতে আমি বললাম, না আন্টি, রিয়ার কিছুই হবে না, আমি ওর কিছুই হতে দেব না। ওর কিছু হয়ে গেলে আমিও যে আর বেঁচে থাকতে পারবো না, তাই আমার জন্য হলেও ওকে আবারও বাঁচতে হবে। দেখবেন রিয়া ঠিক হয়ে যাবে, কেননা আমি এসে গেছি ওর কাছে। সে এখন আর আমার কথা ফেলতে পারবে না। দেখো, ওর কিছুই হবে না, ওর কিছুই হবে না। এ বলে আমিও আন্টিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। তারপর আন্টির সাথে আরও কিছু কথা বলে বাইরের গ্লাস দিয়ে রিয়াকে দেখতে লাগলাম। আর রিয়াকে তখন এই অবস্থায় দেখে আমার চোখের পানি যেন আরও বেশি করে ঝরতে লাগলো, কেননা মেয়েটার পুরো শরীরটাই না খেয়ে না ঘুমিয়ে একদম শুকিয়ে কাঠ করে ফেলেছে। চোখের নিচে কালি পড়ে গেছে আর হাতে অনেক বড় ধরনের ব্যান্ডেজ। ওর এসব দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারছিলাম না। বারবার শুধু আমার এটাই মনে হচ্ছিল যে ওর এমন অবস্থার জন্য আমি নিজেই দায়ী। আমি এসব কথাই ভাবছিলাম আর কাঁদছিলাম। আর ঠিক তখনই একজন ডাক্তার এসে বলতে লাগলো, শুনুন, আপনাদের আর চিন্তা করতে হবে না, আল্লাহর রহমতে এবারের মতো আপনাদের মেয়ে বেঁচে গেছে। ওর আর কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। আপনারা চাইলে তখন গিয়ে ওর সাথে দেখা করতে পারেন। তবে একটা ব্যাপার মনে রাখবেন, এমন কিছু আবার হলে নেক্সট টাইম আমরা হয়তো কিছুই করতে পারবো না, তাই বি কেয়ারফুল। এই বলে ডাক্তার সাহেব চলে গেলেন। এদিকে ডাক্তারের কথা শুনে খুশিতে আমি আঙ্কেল আন্টোকে আবারও জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, সেটা এখন সুখের কান্না। কিছুক্ষণ আগে রিয়ার জ্ঞান ফিরেছে, তাই আঙ্কেল আন্টি আগে গেলেন তাদের মেয়ের সাথে দেখা করতে। এদিকে আমিও বাসায় ফোন করে রিয়ার কথা বলে দিয়েছি। আর কিছুক্ষণের পরেই আম্মু আর নীলা হাসপাতালে চলে আসে। তাই আমি এর ভেতরে না গিয়ে বাইরে তাদের সাথে দাঁড়িয়ে রইলাম। আঙ্কেল আন্টি রিয়ার সাথে দেখা করার পর আমাকে ভেতরে যেতে বললেন, কেননা রিয়া নাকি আমায় ডাকছে। তাই আমি আর এক মুহূর্ত বাইরে দাঁড়িয়ে না থেকে সোজা ওর কাছে চলে গেলাম। ওর কাছে গিয়ে ওর মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। আর সে আমাকে আসতে দেখে আমার প্রতি অভিমান করে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখল। তাই আমি আগে ওর কাছে বসে আমার দিকে মুখ করে তাকাতে বললাম, তুমি এখানে কেন এসেছো? আমি বেঁচে আছি নাকি মারা গেছি তা দেখতে? তবে তুমি চিন্তা করো না, আমি এবারের মতো বেঁচে গেলেও এর পরের বার আমার মুখ আর তোমায় দেখতে হবে না, আমি তোমায় কথা দিচ্ছি। ওর কথা শেষ করার আগেই রিয়া আবারও মরার কথা শুনে নিজের রাগটাকে আর সামলে রাখতে পারলাম না। তাই ওর কথা শেষ করার আগেই ওর গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। আর ওকে থাপ্পড় মারার সাথে সাথে সে চোখের পানি ছেড়ে দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আর একবারও যদি তুমি মরার কথা বলো না, তাহলে আমি নিজেই তোমার আগে নিজেকে শেষ করে দেব। আমার এত কষ্ট সহ্য হচ্ছে না। কি করে পারলে তুমি এই কাজটা করতে? কি করে পারলে একাই এত বড় একটা সিদ্ধান্ত নিতে? আমার কথা কি তোমার একটিবারও মনে পড়েনি? একটিবারও কি তোমার এটা মনে হয়নি যে তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? আমি তোমাকে ছাড়া কিভাবে বেঁচে থাকতাম রিয়া? কি নিয়ে বাঁচতাম আমি? না, তোমার সেসব কিছুই মনে পড়েনি। আর তোমার মনে পড়বে কেন? আসলে তুমি তো আমায় কখনোই ভালোই বাসনি। আমায় যদি তুমি সত্যি ভালোবাসতে, তাহলে তুমি কখনোই এই কাজটা করতে পারতে না। এ বলেই আমি ওর হাতটা ধরে কাঁদতে শুরু করলাম। এদিকে আমার কথা শুনে রিয়া আরও কান্না শুরু করে দিল। তারপর বলেও, তো এমন করব না তো কি করব? তুমি তো নাকি আমাকে আর ভালোই বাসতে পারবে না, আমাকে নাকি আর একটিবারও ক্ষমা করতেও পারবে না। তার উপর তুমি আবার আমার সামনে অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াবে, তা দেখেও আমি কেন আর এমন কাজ করব না? আর তুমি এখানে কেন এসেছো? যাও, তোমার সেই নতুন প্রেমিকার কাছে যাও। আমার কাছে কেন এসেছো? যাও, তোমার সেই প্রেমিকার কাছে যাও, যাকে আদর করে নিজের হাতে ফুচকা খাইয়ে দিয়ে বাইকে করে ঘুরে বেড়াচ্ছিলে। যাও, তার কাছেই যাও। আমার কাছে কেন এসেছো তুমি? এখন যাও, ওর কাছে যাও। এ বলেই রিয়া আবারও কাঁদতে কাঁদতে আমার উপরে অভিমান করে অন্যদিকে নিজের মুখ ঘুরিয়ে রাখল। আরে দেখো, আমি তোমার সাথে যা করেছি একদম ঠিক করেছি। তুমি কি আমায় সেদিন কম কষ্ট দিয়েছিলে? তোমার ব্যবহারে আমার সেদিন খারাপ লাগেনি? আর জানো, তুমি তোমার বলা সেদিনকার কথাগুলোতে আমায় কতখানি কষ্ট দিয়েছিল? না, তুমি সেদিন আমার কষ্টটাকে বোঝোনি, তাই আমিও তোমার উপরে অভিমান করে তোমার সাথে একদিন খারাপ ব্যবহার করেছি। আর থাকলো নীলার কথা। তুমি জানো নীলা আমার কে হয়? আরে নীলা আমার বড় খালার মেয়ে।
তুমি যে সেদিন আমাকে আর নীলাকে একসাথে দেখেছিলে, সেদিন আমি নীলাকে স্টেশন থেকে আমাদের বাসায় আনতে গিয়েছিলাম। আর ওকে সেদিন আমি তোমায় দেখার পর তোমাকে রাগানোর জন্য ইচ্ছে করে ওকে আমি নিজের হাতে ফুচকা খাইয়ে দিয়েছিলাম, যাতে তুমি আমাকে ওর সাথে রেখে অনেক রেগে যাও। আর তুমি সেদিন অনেক রেগেও গিয়েছিলে। কিন্তু এখন সত্যিটা বলার পরেও যদি তুমি আমার সাথে অভিমান করে কথা না বলো, তাহলে আমার আর কিছু করার নাই। আমি না হয় এখন নীলার কাছে ফিরে যাই, মেয়েটা আবার আমাকে অনেক লাইক করে, কি বলো? আচ্ছা, তুমি থাকো তোমার অভিমান নিয়ে, আমি এখন নীলার কাছে গেলাম। এ বলেই আমি শুধু রিয়ার কাছ থেকে উঠতে যাব, ঠিক তখনই সে ঝড়ের গতিতে আমার দিকে ফিরে আমার শার্টের কলারটা চেপে ধরে তারপর বলে, কি বললি তুই? তোর সাহস আগের চেয়ে অনেক বেড়ে গেছে, তাই না? তোর সাহস থাকলে এখান থেকে একবার সামনে বাড়িয়ে দেখা দেখি, তখন দেখবি তোর আমি কি অবস্থা করি। আর তুই যদি এখান থেকে এক পা সামনে বাড়াস না, তাহলে তোকে এখান থেকে সোজা হাসপাতালের ছাদে নিয়ে যাব, তারপর সেখান থেকে সোজা নিচে ফেলে দেব, বলে দিলাম। এতদিন তুই আমায় অনেক কষ্ট দিয়েছিস, এবার আর তোকে ছাড়বো না। মগের মূল্য পেয়েছিস, তাই না? তোর দেওয়া কষ্ট সহ্য করব আমি, আর কোথাকার কোনো নীলা না টিলা এসে তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে? বললেই হলো তাই। আর ওকে যদি তোর সাথে আর দেখি না, তাহলে দেখবি আমি ওর কি হাল করি। আমার মনের মানুষের সাথে ওর লুতুফুতু করার শখ বের করব। আর আমি যদি আর তোকেও ওর ধারের কাছেও দেখি না, সেদিন তোর দুনিয়ার শেষ দিন করে ছাড়ব। দেখবি, এখন চুপচাপ আমায় জড়িয়ে ধরে আমার পাশে শুয়ে থাকবি, তারপর সেখান থেকে সোজা কাজী অফিসে গিয়ে আমায় বিয়ে করবি। কেননা তোকে বা তোর ওই বড় খালার মেয়ে নীলাকে কারোরই উপরে এখন আমার ভরসা নেই, তাই তোকে আর ছাড়ছি না। আগে শুধু একবার বিয়েটা করে নি, তারপর তোকে আমি কি জিনিস তা বোঝাবো। এখন চুপচাপ আমায় জড়িয়ে ধর। এদিকে আমি রিয়ার মুখে হঠাৎ তুইতুকারি শুনে আর ওর এমন গন্টির মতো ব্যবহার দেখে ওর আগের পুরনো সব ব্যবহারের কথা মনে পড়ে গেল। মেয়েটা আগে আমায় কত শাস্তি দিত, আমি কোনো ভুল করলে শাস্তি তো দিতই, সাথে তুইদুকারি তো ফ্রি আছেই। তাই আমি আর ওকে ভয়ে কিছু না বলে চুপচাপ ওর পাশে গিয়ে ওকে আমার বুকের মাঝে জড়িয়ে ধরলাম। আর সেও আমাকে জড়িয়ে ধরাতে দুজন কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে গেলাম। তারপর আমি বললাম, এই বল, আমি বলছিলাম কি, আমার না এখন মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে, আমায় কি একটু মিষ্টি খেতে দেবে? বুঝলাম, আচ্ছা ঠিক আছে, এখানে তো আর মিষ্টি নেই, তুমি বরং আব্বুকে ডাকো, আমি আব্বুকে বলে বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসছি, দাও আব্বুকে ডাক দাও। আরে এর মাঝে আবার আঙ্কেলকে ডাকার কি দরকার? তার শরীর এমনিতেই ভালো নেই, তাই তাকে অযথা এখানে মিষ্টি থাকা সত্ত্বেও কেন বাইরে বাজারে মিষ্টি আনতে পাঠাবে বল? তার চেয়ে বরং তুমি আমায় তোমার মিষ্টিগুলো খেতে দিলে ভালো হয় না? কিন্তু এখানে তো আমার কাছে সত্যি কোনো মিষ্টি নেই, তাহলে তাহলে খাবে কি তুমি? কেন, আছে তো তোমার ওই মিষ্টি ঠোঁটের দুটো, এগুলো থাকতে আবার বাজারে মিষ্টি কিনতে যেতে হতো কেন? আমার এই কথাটা বলার সাথে সাথেই রিয়া আমার দিকে কেমন জানি একটা রাগী লুক দিল। তারপর আমাকে বলল, তোমার সাহস কম না, তুমি এখন এসবের কিছুই আমার কাছে বিয়ের আগে পাবে না, আগে আমাকে বিয়ে করো, তারপর না হয় ভেবে দেখা যাবে। কিন্তু তার আগে আমি একটিবারও যদি তুমি আমার কাছে আর উল্টোপাল্টা কিছু বলছো তো তোমার খবর আছে, বলে দিলাম ওকে। আমি আর তোমার কাছে কিচ্ছু চাইব না, আমার এখন থেকে যা চাওয়ার আছে এখন থেকে সব আমি নীলার কাছে গিয়ে চাইব। আর আমি জানি সে আমার চাওয়া কখনোই অপূর্ণ রাখবে না। আচ্ছা তুমি এখানে শুয়ে থাকো, আমি না হয় একটু নীলার কাছ থেকে মিষ্টি খেয়ে আসি। তারপর আমি আর আমার কথাটা শেষ করতে পারলাম না, তার আগেই রিয়া ওর দুটো মিষ্টি ঠোঁট দিয়ে আমার মুখ বন্ধ করে দিয়েছে। এখন আমরা আরে প্রিয় পাঠক পাঠিকা, আপনারা এখন আপাতত চোখ বন্ধ করে চলে যান, আমরা একটু রোমাঞ্চ করি। আর হ্যাঁ, বিয়ের দাওয়াত রইল, সবাই আসবেন কিন্তু বিয়েতে, তবে হ্যাঁ খালি হাতে না, হাতে একটু বাঁকা করেই আসবেন। সমাপ্ত। আর হ্যাঁ, যাওয়ার আগে জানিয়ে গেলে ভালো হয় গল্পটা কেমন হয়েছে। ধন্যবাদ।